Excuse me. Assalamu alaikum. Excuse me. Assalamu alaikum. Assalamu alaikum. আসসালামু আলাইকুম মিস। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি কি 2-4 মিনিট ওয়েট করবো? পার্টিসিপেন্টস তো মাত্র 17 জন। স্টার্ট করে দিব। স্টার্ট করে দিন। 2 মিনিট ওয়েট করুন। ফাতেমা, excuse me. Excuse me. Yes, madam. জি ম্যাম। আমি স্টার্ট করছি। হ্যাঁ, আমরা গত ক্লাসে যে গত 4-5টা ক্লাসে যে কোশ্চেন গুলি আমরা ডিসকাস করেছি, আমি সবকটাই আপলোড করে দিয়েছি। আপনারা কি পেয়েছেন? জি ম্যাম পেয়েছি। ওগুলি নিয়ে কি কোনো কোশ্চেন আছে? প্রিভিয়াস ক্লাস নিয়ে কি কোনো কোশ্চেন আছে? একটু জোরে বলবেন, আমি শুনতে পাচ্ছি না। আমার
হেডফোনে মনে হচ্ছে ডিস্টার্ব করছে। জি না ম্যাডাম। তাহলে আজকে আমরা লেবার অ্যাক্ট শুরু করে দিচ্ছি। বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006, ঠিক আছে। আমি আপনাদের যে সিলেবাসটা আছে লেবার অ্যাক্টের, ওই জন্য আমি বলেছি, তবে আজকেও আমি একটু করে বলি। ওই সিলেবাসটাই আমি একেবারে যে সিলেবাসটা আছে বেসিক্স অফ লেবার অ্যাক্ট, তারপর আপনার explain special provisions relating to health, hygiene, safety and welfare related issues, explain different provisions having financial implications, আর একটা হচ্ছে 4 নম্বর হচ্ছে explain other relevant provisions। ঠিক এই চারটাকে আমি একদম যেটা মানে একেবারেই না জানলে নয়, শুধু ওই টপিকস গুলি আমি থিওরি আকারে আনছি এখানে, আর বাকি সবগুলি আমি ইয়ার কোশ্চেন গুলি ডিসকাস করলে কভার, মানে মোটামুটি আপনাদের কভার হয়ে যাবে, ঠিক আছে। একেবারেই যে জিনিসটা না জানলেই নয়, সেই জিনিসটাই শুধু আমি এই মানে থিওরি আকারে পড়ার জন্য নিয়ে আসছি, ঠিক আছে। জি ম্যাডাম। কারণ লেবার ল কিন্তু মোটামুটি ভালো একটা মানে ছোট না, অনেকগুলি ক্লাসের প্রয়োজন। আমি পুরো লটা যদি জানতে চাই টুকিনাটি বিষয় সহ, সেই জন্য আমি কি করেছি, জাস্ট যেটা না জানলেই নয়, টু দা পয়েন্ট গুলি শুধু নিয়ে আসছে, একেবারে শুধু বেসিকটা, লেবার ল এর বেসিকটা। আর কোশ্চেন গুলি যদি আমরা ডিসকাস করি, আশা করি আপনাদের যে ধরনের কোশ্চেন আসছে আমি দেখলাম মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা আজকে বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006 দিয়ে আমরা শুরু করছি। এটা হিস্ট্রি এবং বিধিবদ্ধ আইন নিয়ে মানে হিস্ট্রিটা, হিস্ট্রি অফ ইনঅ্যাক্টমেন্ট বিফোর ইনঅ্যাক্টিং বাংলাদেশ লেবার ল 2006, ঠিক আছে। জাস্ট এটা ভূমিকাটা, লেবার ইয়াটা কি কখন হলো বা কি আসলে। The act which dealt with the conditions of service and employment or the employment of labor, Standing Orders Act 1965, the Apprenticeship Ordinance 1962, the Employment Record of Service Act 1952, the Control of Employment Ordinance 1968, the State-Owned Manufacturing Industries Ordinance 1993। যাই হোক, বাংলাদেশ লেবার অ্যাক্টের 2016 কতগুলি নেচার, অবজেক্টিভ এবং প্রিন্সিপাল আছে, আমরা এখন সেইগুলি জানবো। এটা হচ্ছে জাস্ট লেবার প্রথম যে হেডিংটা যেটা দেখাচ্ছে স্লাইডে, প্রথম শুরুটা, এটা হচ্ছে শুধু জাস্ট হিস্ট্রি। এটা কখন থেকে কখন এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, কখন এটা এস্টাবলিশড হয়েছে, কোন সালে, এটাই শুধু জাস্ট প্রথম অংশটা। দ্বিতীয় অংশটা হচ্ছে নেচার, অবজেক্টিভ এন্ড প্রিন্সিপাল। This act may be called the Bangladesh Labor Act 2006। এখন বর্তমান যে লেবার লটা বাংলাদেশ আছে, এটার নাম দিয়েছে কি বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006। It shall come into force at once, save as otherwise specified elsewhere in this act. It extends to the whole of Bangladesh. Notwithstanding anything contained in subsection, this act shall not be applied. মানে এই একটা যে ক্ষেত্রে বা স্কোপের মধ্যে অ্যাপ্লাই করা যাবে না বা অ্যাপ্লাই হবে না, সেগুলি কি কি অফিস। এটা বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006 এর মধ্যে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলি সাধারণত লেবার অ্যাক্টের রুলস এন্ড রেগুলেশন গুলি কি হয় না, অ্যাপ্লাই হয় না। সেগুলির মধ্যে কি কি হচ্ছে, সেটা অফিসেস অফ অর আন্ডার দ্য গভর্নমেন্ট, সিকিউরিটি প্রিন্টিং প্রেস, অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ, তারপরে হচ্ছে establishment for the treatment or care of the sick, infirm,
aged, destitute, mentally disabled, orphan, abandoned child, widow, or deserted women which are not run for profit or gains. এই প্রতিষ্ঠানগুলিতে আপনার কি হয় না সাধারণত। তারপরে এখানে আরো আছে shops, stalls in a public exhibition show which deal in retail trade and which is subsidiary to the purpose such exhibition or show. তারপর আছে shops or stalls in any public fair, bazaar for religious or charitable purpose, educational, training and research institution, hotels which is not maintained for profit or gain. In respect of chapter 2, any shop, commercial establishment, industrial establishment owned and directly managed by the government, যে সময় গভর্নমেন্ট রিলেটেড প্রতিষ্ঠানগুলি বোঝাচ্ছে এডুকেশনাল, ট্রেনিং, রিসার্চ ইনস্টিটিউশন, তারপরে আপনার দুস্থ প্রতিষ্ঠান, মেন্টালি ডিসেবল মানে প্রতিবন্ধী, এতিমখানা, তারপরে মানে উইডো বিধবা প্রতিষ্ঠান যেগুলি, তারপরে আপনার পরিত্যক্ত উইমেনের জন্য যে ফান্ডগুলি করা সেগুলি, যেগুলি দেখা হয় মানে যেগুলি প্রফিট রিলেটেড না, প্রফিট অথবা গেইন করার উদ্দেশ্যে রান করা হয়নি সেগুলি। এই প্রতিষ্ঠানগুলি হচ্ছে কি সাধারণত লেবার একটা কি হয় না, অ্যাপ্লিকেবল হয় না। এটাও কোশ্চেন আকারে আসতে পারে। কোন কোন বাংলাদেশের সব জায়গাতেই তো মোটামুটি লেবার একটা অ্যাপ্লিকেশন করার জন্য গভর্নমেন্ট থেকে অনুমোদিত, কিন্তু কিছু কিছু বিশেষ ক্ষেত্রে কিছু কিছু প্রতিষ্ঠানের জন্য এটা কি প্রহিবিটেড আছে, মানে নিষেধ, মানে আছে, মানে প্রযোজ্য না। এটা হচ্ছে সেইগুলি, এই প্রতিষ্ঠানগুলি। নেক্সট ওয়ান একটা কি এরিয়া, মানে কোথায় কোথায় ওয়ার্কার্স রাইটস ইন্ডিকেশন গুলি কোথায় কোথায় হয়। আপনারা পুরো লেবার লটা যখন পড়া হয়ে যাবে এই চারটা দেখলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এটা এখন আর ডিসকাস করবো না, পরে আমরা করবো। এখানে দেখেন কোশ্চেন, এখানে আরেকটা ওয়ার্কার্স আর ক্লাসিফাইড ইনটু 6 ক্যাটাগরিজ। এই যে লেবার একটার মধ্যে যে ওয়ার্কার গুলি ডিফাইন করা হয়, ওয়ার্কার গুলিকে কি ধরনের ওয়ার্কার থাকতে পারে লেবার হিসেবে করতে পারে, সংজ্ঞায়িত করে। এই ওয়ার্কারদেরকে আপনার মানে আন্ডার দ্য লেবার অর্ডিন্যান্স অনুসারে ওয়ার্কার গুলিকে সাধারণত 6 ক্যাটাগরিতে ডিফাইন করা হয়। এক নাম্বার হচ্ছে যে অ্যাপ্রিটেন্স মানে শিক্ষানবিশ হিসেবে, the worker who is employed in an establishment as a trainee and during the period of training he is paid an allowance is called an apprentice. তাইলে অ্যাপ্রিটেন্স মানে শিক্ষানবিশ, যিনি অর্থাৎ মানে এখনো মানে একটা এস্টাবলিশমেন্টে এমপ্লয়েড হয়েছে এবং ট্রেনিং অবস্থায় আছে, এবং ওই ট্রেনিং অবস্থায় কিছু অ্যালাউন্স পেড করা হয় ওই ট্রেনিং পিরিয়ডে। ওই ধরনের ওয়ার্কারদেরকে বলা হয় শিক্ষানবিশ ওয়ার্কার। যেটা তারপর আছে বদলি, এ ওয়ার্কার হু ইজ এমপ্লয়েড ইন অ্যান establishment for the period of temporary absence of a permanent or provisional worker, অর্থাৎ টেম্পোরারি ওয়ার্কার মানে প্রভিশন পিরিয়ডে যে ওয়ার্কার গুলি হয় ওগুলি হতে পারে, বা
মানে একজনের পরিবর্তে মানে পার্মানেন্ট ওয়ার্কারের পরিবর্তে ইন অ্যাবসেন্স অফ মানে পার্মানেন্ট ওয়ার্কারের পরিবর্তে যে ওয়ার্কার সাধারণত কাজ করেন অথবা শুধু স্পেসিফিক নির্দিষ্ট টাইমের জন্য মানে পার্মানেন্ট করবে না এরকম টেম্পোরারি ওয়ার্কার, এগুলিকে বলা হয় বদলি ওয়ার্কার। ম্যাডাম এইটার কি মানে স্পেলিংটা কি এইরকমই যে হ্যাঁ। মানে বদলি মানে বাংলা ইংলিশ সিমিলার? হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে। ওকে। Casual, a worker employed on a casual basis. তারপরে হচ্ছে টেম্পোরারি, a temporary worker আবার আছে কি আবার এটা ছাড়া আবার টেম্পোরারি ওয়ার্কারও আলাদা আছে। A temporary worker in an establishment for work that is basically temporary in nature, কিন্তু বদলি না, সে তার নেচারটাই শুধু টেম্পোরারি অথবা অ্যাবসেন্স অফ পার্মানেন্ট এমপ্লয়িও না, ওয়ার্কারও না, এটা না, শুধুই কেবল টেম্পোরারি নেচার ইন নেচার and is like to be finished within a limited time period. This is temporary worker. Provisional worker হচ্ছে কি a worker provisionally employed in an establishment to fill up a post of permanent vacancy and his provisional period has not to be completed. অর্থাৎ প্রভিশন পিরিয়ডে যে ওয়ার্কার গুলি থাকে মানে তার পার্মানেন্ট হয়নি বা একটা কোম্পানিতে ওয়ার্কারদের 6 মাসও থাকতে পারে প্রভিশন পিরিয়ড অথবা 2-3 মাস থাকতে পারে, সর্বোচ্চ 1 বছরও থাকে, কোনো ফ্যাক্টরিতে 1 বছরও থাকে কোম্পানিতে, এগুলো হচ্ছে প্রভিশনাল ওয়ার্কার। তারপর হচ্ছে পার্মানেন্ট ওয়ার্কার, এ ওয়ার্কার employed with a view to fill up a permanent post or if he completed satisfactorily his provision period in the establishment. অর্থাৎ একটা প্রভিশনাল ওয়ার্কার তার প্রভিশন পিরিয়ড শেষ করার পর যদি এস্টাবলিশমেন্ট যদি স্যাটিসফাইড হয়ে স্যাটিসফাইড তাকে পার্মানেন্ট করে, ও যে ওয়ার্কার তাকে পার্মানেন্ট করাবে সে হচ্ছে কি একজন পার্মানেন্ট এমপ্লয়ি। তাহলে আমরা ওয়ার্কারদের ক্লাসিফিকেশন গুলি কয় ধরনের পেলাম? 6 ধরনের। তারপরে এই বেসিক লেবার একটার মধ্যে আরো কিছু জিনিস আছে। আমরা ওয়ার্কার পেলাম, তারপরে এখানে আছে ডিটারমিন এজ অফ দা, এটার আগে আমরা পুরো ওয়ার্ক আওয়ারটা কিভাবে সেট করা হয়। ওয়ার্ক আওয়ার্স আর সেট এট 8 hours a day। ওয়ার্কারদের সাধারণত ওয়ার্কিং আওয়ার হচ্ছে 8 ঘন্টা, সপ্তাহে 48 ঘন্টা, ঠিক আছে, উইথ এ উইকলি রেস্ট ডে, অর্থাৎ একদিন কি থাকবে? রেস্ট থাকবে। তাহলে ওয়ার্কারদের ওয়ার্কিং পিরিয়ড গুলি আমরা জানি 8 hours a day, 48 hours a week with a weekly rest day. Overtime, এটা ওভারটাইমটা হচ্ছে ওটিটা হচ্ছে ওটি ইজ ম্যাক্সিমাম ফর 2 hours a day। লেবারদের বা ওয়ার্কারদের ওটি একদিনে 2 ঘন্টার বেশি করতে পারবে না, সর্বোচ্চ 2 ঘন্টা। ওটি পে ইজ টুয়াইস দা আওয়ারলি রিমুনারেশন, 1 ঘন্টা সে যা আওয়ারলি রিমুনারেশনের 2 গুণ হচ্ছে তার ওটি। তারপর রিটায়ারমেন্ট এজ ফর ওয়ার্কার্স এমপ্লয়েড ইন অ্যান এস্টাবলিশমেন্ট ইজ 57। তাহলে আমরা ওভারটাইমটা পেলাম কত? একদিনে সর্বোচ্চ ম্যাক্সিমাম 2 ঘন্টা। আর রিমুনারেশন আর পেমেন্টটা হবে কিভাবে? সে যে রিমুনারেশনটা পাচ্ছে বা স্যালারিটা পাচ্ছে ওইটা আওয়ার বেসিসে এক আওয়ারের দ্বিগুণ, 1 ঘন্টায় আওয়ার বেসিসে ক্যালকুলেশন করে প্রতি আওয়ারে যা হবে তার দ্বিগুণ পাবে সে।
নেক্সট ওয়ান, আমি শুধু বেসিক জিনিসগুলি নিয়ে আসছি জাস্ট জানার জন্য, যাতে আমরা কোশ্চেনগুলি ডিসকাস করলে নতুন টপিকসগুলি জানা যেতে পারে। ওয়ার্কার্স আর এন্টাইটেলড টু রেস্ট। ওয়ার্কার্সদের রাইটস গুলি কি কি? ওয়ার্কার্স আর এন্টাইটেলড টু রেস্ট and meal in a day as follows: 1 hour interval for over 6 hours work a day। অর্থাৎ 6 hours অতিক্রান্ত হয়ে গেলে তারা 1 ঘন্টার কি পাবে? বিরতি পাবে একদিনে। এটা একটা রাইটস। half an hour interval for more than 5 hour work, 1 hour interval once or half an hour interval twice for more than 8 hours work a day। এ হচ্ছে তাদের রাইটস গুলি। আরো আছে ওয়ার্কার্স আর এন্টাইটেলড টু হলিডেজ। ওয়ার্কারদের হলিডে গুলি কি কি? লেবার অ্যাক্ট অনুসারে ওয়ার্কারদের হলিডে গুলি কি কি থাকতে পারে? যেমন ক্যাজুয়াল লিভ থাকতে পারে, ফেস্টিভ্যাল লিভ থাকতে পারে। ক্যাজুয়াল লিভটা নরমালি একদিনে এক মাসে সর্বোচ্চ 3 দিনের বেশি হতে পারবে না তাদের, ঠিক আছে? ক্যাজুয়াল লিভটা মানে সর্বোচ্চ ম্যাক্সিমাম 3 days ফর এ মান্থ, ইন এ মান্থ, এক মাসের মধ্যে সর্বোচ্চ 3 দিন। আর ফর পার্মানেন্ট যার জন্য, আর বছরে টোটাল 10 days, 12 ইন এ টোটাল মানে ইন এ ইয়ার। ক্যাজুয়াল লিভটা, ফেস্টিভ্যাল লিভ থাকবে ওদের, অ্যানুয়াল লিভ থাকবে, সিক লিভ থাকবে। ওদেরকে এদেরকে আর না হয় এই সুবিধাগুলি না দিলে ওরা ওই ইয়াতে চলে যাবে, অ্যাকশনে চলে যাবে। তারপরে আরো আছে কি, এভরি ওয়ার্কার হ্যাজ দ্য রাইট টু পার্টিসিপেট ইন কোম্পানিজ প্রফিট অবলিক বেনিফিটস। এটা ওদের একটা রাইট। তারপরে এটা no children under 14 years of age are allowed to work in any occupation or establishment. However, a child who has completed 12 years of age is permitted to do light work not harmful to his health, development and education। অর্থাৎ শিশু শ্রম যেটাকে বোঝায়, ওরা নরমালি বলতেছে যে নরমালি 14 বছরের নিচে হলে কি করতে পারবে না, ওদের জন্য অ্যালাউ না কাজ করার। আবার যদি কোনো এমপ্লয়ি মানে আন্ডার দ্য 12 ইয়ার্স এর হয়, ওরা সামান্য লাইট কাজ করার জন্য, যাতে তাদের শারীরিক কোনো সমস্যা না হয় বা ওদের শারীরিক মানে ডেভেলপমেন্টের কোনো সমস্যা না হয়, মেন্টালি কোনো সমস্যা না হয় এবং ওদের এডুকেশনের কোনো সমস্যা না হয়, তাইলে ওইগুলির বিবেচনায় এনে এবং ওইগুলির কোনো ক্ষতি না হয় এরকম কোনো কাজ যদি পাওয়া যাবে, লাইট ওয়ার্ক করতে পারবে তারা শিশুদের ক্ষেত্রে, শিশু লেবার হলে আর কি, শিশু শ্রম যেটা। এ মিনিমাম ওয়েজেস বোর্ড। নেক্সট ওয়ান হচ্ছে a minimum wages board is established to determine the minimum rates of wage in different private sectors, taken into consideration merit criteria, cost of living, standard of living, cost of production, productivity, price of products, business capability, economic and social conditions of the country। অর্থাৎ লেবারদেরকে বা ওয়ার্কারদেরকে তাদের ওয়েজেসটা ডিটারমাইন করা হবে, মিনিমাম রেট অফ ওয়েজেস। সেটা কিসের উপর ডিপেন্ড করবে? যে এস্টাবলিশমেন্টে ওরা এমপ্লয়েড হবে ওখানকার সবকিছু ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করবে। আবার ওদের লিভিং কস্টের উপর ডিপেন্ড, স্ট্যান্ডার্ড অফ লিভিং,
কস্ট অফ মেইনলি মূলত ডিপেন্ড করবে কস্ট অফ প্রোডাকশন, প্রোডাক্টিভিটি, প্রাইস অফ প্রোডাক্ট, বিজনেস ক্যাপাবিলিটি এবং ইকোনমিক এন্ড সোশ্যাল কন্ডিশনস অফ দ্য কান্ট্রি। অনেক সময় দেখা গেছে অনেক মালিক, বিশেষ করে আমি এটা বলাও ঠিক না, অনেকে আছে যে মানে লেবারদেরকে ওরকম ভাবে মূল্যায়ন করতে চায়, কিন্তু এখন পারবে না। এখন লেবার অ্যাক্ট অনেক স্ট্রিক্ট, ওদের কমপ্লায়েন্স যে রুলস এন্ড রেগুলেশনস খুবই স্ট্রিক্ট। তাহলে লেবারদের বা ওয়ার্কারদের তাদের মিনিমাম ওয়েজেসটা নির্ধারণ করবে কে? ওয়েজেস বোর্ড, যে বোর্ডটা থাকে, মিনিমাম ওয়েজেস বোর্ড একটা ওদের সংস্থা থাকে, ওখানে এটা নির্ধারণ হবে। বিশেষ করে মানে এস্টাবলিশমেন্টের কস্ট অফ প্রোডাকশন, প্রোডাক্টিভিটি, প্রাইস অফ প্রোডাকশন, বিজনেস ক্যাপাবিলিটি, ইকোনমিক এন্ড সোশ্যাল কন্ডিশনস অফ দ্য কান্ট্রির উপর ডিপেন্ড করে ওদের ওয়েজেস রেটটা সাধারণত কি করা হয়? নির্ধারণ করা হয়। এখন আমার কোম্পানির যদি কস্ট অফ প্রোডাকশনটা বেশি থাকে, প্রোডাক্টিভিটিটা কম থাকে, তারপরে আপনার বিজনেস ক্যাপাবিলিটি মানে টার্নওভার কম থাকে, তারপরে কান্ট্রি ইকোনমিক এবং সোশ্যাল কন্ডিশন ভালো না থাকে, সব মিলে যদি আমার ফেভারে না থাকে, তাইলে তো মালিক পক্ষ কি করবে না? ওইভাবে রেটটা ডিটারমাইন করবে না। এই রিটায়ারমেন্ট এইজটা কি মানে প্রাইভেট আর হচ্ছে পাবলিক সব ক্ষেত্রে ম্যাডাম 57 বছর? না, এখানে তো আমি তো আগেই বলেছি যে কোম্পানিগুলিতে একটা প্রযোজ্য সেই ক্ষেত্রে। ও আচ্ছা, একদম প্রথমে লিখে আসছে না যে আচ্ছা আমি তো শুরু থেকে ছিলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আর এখানে একটা এমপ্লয়মেন্টে আপনার মেল ওয়ার্কার থাকে, ফিমেল ওয়ার্কার থাকে, ঠিক আছে? এখানে এমপ্লয়ার আর mandated to observe equal wages for male and female workers for work of the equal nature। অর্থাৎ ফিমেল ওয়ার্কারদের মেল ওয়ার্কারদেরকে যে ধরনের মানে ওয়েজেস এর রেটটা যেটা নির্ধারণ করা হবে, এখানে লেবার অ্যাক্টে এটা একদম ম্যান্ডেটরি যে ফিমেল ওয়ার্কারদেরকেও কি একই সেম রেটে ওদেরকে কি করতে হবে বা ইকুয়াল রেটে ওদেরকে পেমেন্ট করতে হবে ওদের ওয়েজেসটা। আর মেলদেরকে যে ধরনের ফেসিলিটি দেওয়া হবে, সুবিধাগুলি আপনার লিভের ক্ষেত্রে, তারপরে আপনার অন্যান্য সমস্ত ফেসিলিটি, ক্যাজুয়াল লিভ বলেন, ফেস্টিভ্যাল লিভ বলেন, অ্যানুয়াল লিভ বলেন, সিক লিভ বলেন, আবার ম্যাটারনিটি লিভটা হচ্ছে আলাদা জিনিস। এটা মেল ফিমেলদের সাথে কম্পেয়ার করে না, এটা শুধুই কেবলমাত্র ফিমেলদের জন্য। তো তখন এই মেলদের জন্য যে এই ফেসিলিটি গুলি, ফিমেলদের জন্য কি করতে হবে? এই ইকুয়াল ফেসিলিটি রাখতে হবে। লাস্ট ওয়ান হচ্ছে ফোর্স লেবার ইজ প্রহিবিটেড, মানে লেবারদের উপর ফোর্স করে কোনো কিছু করা, সেটা সম্পূর্ণ লেবার অ্যাক্টের কি একদম কন্ট্রাডিকশন, মানে এটা করা যাবে না, লেবার অ্যাক্টে এটা যায় না। এই যে তার লেবার অ্যাক্টের বেসিক। তারপরে আরো আছে অকুপেশনাল সেফটি এন্ড হেলদি, establishments are occupational safety and health. Establishments are required to put up for every 50 workers one first aid box and one trained person per first aid box and occupied dispensary with a patient room, doctor and nursing staff. এটা মনে হয় এখানে আমি জানি না কারা কারা মানে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আছেন, তারা এটা অবশ্যই একদম ভালো জানবেন, কারণ এখানে এমপ্লয়মেন্টদের জন্য এটা একটা সুবিধা। মানে প্রতি 150 জন ওয়ার্কার জন্য ওয়ান ফার্স্ট এড বক্স থাকতে হবে এবং ওখানে একজন ট্রেন্ড পারসন থাকতে হবে পার ফার্স্ট এড বক্সে। অকুপাইড ডিসপেন্সারি উইথ এ পেশেন্ট রুম থাকতে হবে, ডক্টর থাকতে হবে এবং নার্সিং স্টাফ থাকতে হবে। নেক্সট ওয়ান,
employees are required to take appropriate measures to protect workers from danger and damage due to fire. এই যে মানে employer are required to take appropriate measures to protect workers, অর্থাৎ ওয়ার্কারদেরকে সেভ করার জন্য, ওদের সেফটি এন্ড সিকিউরিটির জন্য যত ধরনের ফ্যাসিলিটি দরকার, সেটা আগুন লেগে হোক আর যেভাবেই হোক, অনেক সময় শর্ট সার্কিটের কারণ, যে কোনো কারণেই ওদের মানে ওরা মানে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হবে, এই সবগুলি থেকে ওদেরকে প্রটেক্ট করার জন্য অবশ্যই কি করতে হবে, এমপ্লয়ারদেরকে এটা কি করতে হবে, একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রোটেকশন সিস্টেম নিতে হবে ওদেরকে। যেমন আগুন লাগলে ওদেরকে কিভাবে মানে আগুন লাগা থেকে সেভ করবে, ওদেরকে কিভাবে মানে ফ্যাক্টরি থেকে বের করবে, মানে যত ধরনের বিল্ডিং এর যতগুলি সেফটি কোড মেনটেন করা দরকার সবকিছু করতে হবে ফ্যাক্টরির। Every establishment is required to be kept clean and free from effluvia rising out any drain, or other nuisance. অর্থাৎ যদি কোনো বাহির থেকে মানে পচা মানে বা ফ্যাক্টরিতে কাজ করার সময় মানে সুযোগতা ফ্যাক্টরি বা অফিস মানে যাতে ড্রেনের পাশে না হয় বা পচা দুর্গন্ধ, তারপরে মানে নালা ওগুলির পাশে যাতে না হয়, অথবা মানে ওখান থেকে যেন দুর্গন্ধ বিশ্রী বাষ্প বেশি না আসে, অর্থাৎ ওদের পরিবেশটা অবশ্যই কি হতে হবে, নিট এন্ড ক্লিন হতে হবে ওই এনভায়রনমেন্টটা। The workroom should not be overcrowded and injuries to the health of the workers. এটা overcrowded হতে পারবে না। Every establishment should provide pure drinking water, sufficient light, air and separate toilets for each male and female workers. এগুলো হচ্ছে ওদের ফ্যাসিলিটি। ওয়ার্কারদের অবশ্যই কি থাকতে হবে, মানে পিওর পানির ব্যবস্থা থাকবে ওরা, তারপরে এটা ওদের এক ধরনের রাইট। সাফিসিয়েন্ট লাইট থাকতে, লাইটের পর্যাপ্ত লাইটের ব্যবস্থা থাকতে হবে ওরা যে কাজ করবে ওখানে, তারপরে এয়ার এন্ড সেপারেট টয়লেট থাকতে হবে ফর ফিমেল এবং মেলের জন্য। এ পর্যন্ত বোঝা গেছে? বুঝতে পেরেছেন? জি ম্যাডাম, বুঝা যায়। আচ্ছা আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। তারপরে তো হচ্ছে ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল প্রোটেকশন, কল্যাণ ও সামাজিক সুরক্ষা। তারপরে gratuity is defined under law as separation payment at least 30 days for workers discharged from work and yet have worked not less than 6 months. অর্থাৎ গ্র্যাচুইটির ক্ষেত্রে হচ্ছে তাদের ওয়েলফেয়ার কল্যাণ সুবিধাটা, কল্যাণ এবং সামাজিক সুরক্ষা বলতে সোশ্যাল প্রোটেকশনের ক্ষেত্রে গ্র্যাচুইটিটা পড়ে। এক্ষেত্রে হচ্ছে যে কোনো শ্রমিকের তার যদি পূর্ণ বছরের চাকরি হয়, মানে পুরো বছরটাই সে জব করেছে এখানে, অথবা ইয়ার বাই ইয়ার করতেছে, তাহলে প্রতি পূর্ণ বছরের জন্য অথবা মানে আবার 6 মাসের কম সময় হলে হবে না, একটা ইয়ারের মধ্যে তার এমপ্লয়মেন্টের ডিউরেশনটা অবশ্যই 6 মাসের উপরে হতে হবে।
এবং প্রতি বছরের জন্য সে অ্যাটলিস্ট মানে সে লাস্ট যে ইয়াটা পাবে, ওয়েজেসটা পাবে, সেই ওয়েজেস এর ন্যূনতম 30 দিনের সমপরিমাণ কি পাবে, গ্র্যাচুইটি পাবে। আমি এটা বুঝাইতে পারছি কিনা, এটা একটু বুঝার বিষয় আছে। এক্সকিউজ মি, জি ম্যাম। জি ম্যাডাম। গ্র্যাচুইটিটা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারেন নাই? না ম্যাডাম, আরেকবার বলেন একটু। গ্র্যাচুইটি আমি সোজা বলি, একজন শ্রমিকের প্রতি 15 বছর জব ডিউরেশনের জন্য অথবা 6 মাসের নিচে হবে না, 6 মাসের ঊর্ধ্বে, তার ওয়ার্কিং পিরিয়ডটা 6 মাসের উপরে হতে হবে, 6 মাসের নিচে হবে না, নট লেস দেন 6 মান্থ। তো দেন সে সর্বশেষ যে মজুরিটা পেয়েছে, ওয়েজেসটা পেয়েছে, সেই পরিমাণ 30 দিনের সমপরিমাণ পাবে। এটা হচ্ছে তার গ্র্যাচুইটিটা। এবার বুঝতে পেরেছেন? জি ম্যাডাম, বুঝতে পারছি। অর্থাৎ মানে 1 বছরের জন্য সে অবশ্যই কি হবে, সে যেই প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হবে ওখানে তার অবশ্যই এমপ্লয়মেন্ট পিরিয়ডটা কি হতে হবে, মোর দেন 6 মান্থ, নট লেস দেন 6 মান্থস। এবং প্রতি ইয়ারের জন্য সে পাবে কি লাস্ট ওয়েজেস এর সমপরিমাণ 30 দিনের যতটুকু হয়। Every establishment or employer factories are required to have an house canteen for every 100 workers. অর্থাৎ ওখানে ক্যান্টিনের ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ প্রতি 100 জনে একটা থাকতে হবে। Every establishment or employer is required to form a provident fund if 3/4 of its worker demand it by written application, and workers participation fund and workers welfare fund for its worker. অর্থাৎ ওখানে যদি প্রত্যেকটা এস্টাবলিশমেন্ট এবং অথবা প্রত্যেকটা এমপ্লয়ারের প্রয়োজন কি করা, একটা প্রভিডেন্ট ফান্ড গঠন করা। যদি তাদের ওয়ার্কার কি হয়, ওয়ার্কাররা এই প্রভিডেন্ট ফান্ড এবং পার্টিসিপেশন ফান্ডের পক্ষে ওরা রিটেন অ্যাপ্লিকেশন দেয়, ওই এমপ্লয়ীদের 3/4 হতে হবে কি অ্যাপ্লিকেশনকারী। অর্থাৎ মোট এমপ্লয়ীদের 3/4 এমপ্লয়ি যদি ডিমান্ড করে যে প্রভিডেন্ট ফান্ড এবং ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড, ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড ফর ইটস তাদের জন্য, তাইলে এখানে অবশ্যই কি করতে হবে, প্রত্যেকটা এমপ্লয়মেন্ট অথবা এমপ্লয়ারকে ওই ফান্ডগুলি গঠন করতে হবে এবং ম্যান্ডেটরি গঠন করা। একটা জিনিস বলতেছি, তারপরেটা হচ্ছে establishments with 100 or more workers should institute a group insurance. ওদের গ্রুপ ইন্স্যুরেন্সের ব্যবস্থা থাকতে হবে। Every employer should provide compensation to its worker for work related injury, disability and death.
অর্থাৎ যদি প্রত্যেকটা এমপ্লয়ারের কি করা উচিত, কম্পেনসেশন ব্যবস্থা করা, কারণ তাদের ওয়ার্কারদের জন্য যেমন ওয়ার্ক রিলেটেড যদি ইনজুরি, ফ্যাক্টরিতে কেউ কাজ করতেছে, মেশিনে লেগে হাত কেটে গেল, পা কেটে গেল, বা এই ধরনের ইনজুরি হলে অথবা ডিজেবল হয়ে গেল, অথবা কোনো কারণে অনেক সময় ফ্যাক্টরিতে মৃত্যুও হয়, ওদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা দেওয়া, ওদেরকে দেওয়া, ওই ধরনের ব্যবস্থা রাখা প্রত্যেকটা এমপ্লয়মেন্ট এস্টাবলিশমেন্ট এবং এমপ্লয়ারের কি ওই রকম কম্পেনসেশন প্রোভাইড করা উচিত। তারপর হচ্ছে ভেরিয়াস উইমেন্স ইস্যুস আর অলসো কাভার্ড। ম্যাটারনিটি লিভ অফ 16 উইকস, এই 16 উইকস এরও আবার কি আছে, রুলস আছে, মানে চাইল্ড বার্থের বিফোর দ্য চাইল্ড বার্থ 8 উইকস, আফটার দ্য চাইল্ড বার্থ 8 উইকস। এই 16 উইকসে ওনারা কি পাবে, বেবি জন্ম হওয়ার পূর্বে 8 সপ্তাহ এবং জন্মের পরে 8 সপ্তাহ, এই হচ্ছে ম্যাটারনিটি লিভ, টোটাল 16 উইকস। No gender segregation, wages structure, prohibition of any form of discrimination against women, prohibition of women working between 10 p.m. and 6 a.m. without consent, prohibition of women handling, running or dangerous machines unless they are sufficiently trained or trained to operate such machinery, prohibition for women working underwater or underground. বিপজ্জনক কোনো মেশিন চালানোর ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এটা নিষেধ আছে, এবং প্রহিবিশন ফর উমেন ওয়ার্কিং আন্ডার ওয়াটার অর আন্ডারগ্রাউন্ডে কাজ করা নিষেধ আছে। আর যদি কোনো মেশিন অপারেটরের ক্ষেত্রে মেয়েদেরকে অবশ্যই সাফিসিয়েন্ট ট্রেন আপ করতে হবে, অপারেট সার্চ মেশিনের যেগুলো ডেঞ্জারাস জাতীয় মেশিনগুলি, যা মানে যেগুলিতে সাধারণত কোনো ধরনের বিপজ্জনক হতে পারে, মেয়েদের জন্য রিস্ক, ওইগুলির ক্ষেত্রে অবশ্যই ওদেরকে যদি দিতেই হয় বা অল্টারনেটিভ কোনো ওয়ার্কার মেল ওয়ার্কার না থাকে, তখন তাদেরকে সাফিসিয়েন্ট ট্রেন আপ করতে হবে একটু অপারেট করার জন্য সার্চ মেশিন। এই হচ্ছে ওয়েলফেয়ার এবং সোশ্যাল প্রোটেকশন। এখানে গ্র্যাচুইটির কথা আসছে, হাউস ক্যান্টিনের কথা আসছে, প্রভিডেন্ট ফান্ড, তারপরে ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড, ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মেয়েদের জন্য যেটা ম্যাটারনিটি লিভ, যেটা কমপ্লিটলি আলাদা হচ্ছে মেল থেকে। ম্যাটারনিটি লিভটা অবশ্যই 16 উইকস বিফোর দ্য 8 উইকস বিফোর দ্য চাইল্ড বার্থ and 8 weeks after the child birth. তারপরে এখানে no gender segregation within wage structure. ওয়েজ স্ট্রাকচারে আমি আগেও বলেছি, এখানে মেল এবং ফিমেল ডিসক্রিমিনেশন করা যাবে না ওয়েজেস এর ক্ষেত্রে, ওয়েজেস রেট নির্ধারণের ক্ষেত্রে। এবং provision of women working between 10 to 6 without consent, provision for women handling, running and dangerous machine। এগুলি কোশ্চেন টু দা পয়েন্ট কোশ্চেনের জন্য অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন। Labor relations and social dialogue. Every worker employed in any establishment has the right to form and join a trade union of their own choice. অর্থাৎ প্রত্যেক যে কোনো এস্টাবলিশমেন্টে প্রত্যেক ওয়ার্কারের কি আছে, রাইট আছে ট্রেড ইউনিয়ন অথবা form a trade union and join a trade union. একদম কমপ্লিট ওয়ার্কারদের কি ওন চয়েস, যে সে ট্রেড ইউনিয়ন, আমি চাইলে, আমি যদি একটা ফ্যাক্টরি ওয়ার্কার হয়ে থাকি তাহলে আমি চাইলে ট্রেড ইউনিয়নে
ট্রেড ইউনিয়ন গঠনও করতে পারবো এবং এবং কি করতে পারবো, আমি গঠন না করলেও ওখানকার মেম্বার হতে পারবো, অর্থাৎ জয়েন করতে পারবো। Trade unions have the right to draft their own constitution and rules to elect their representatives. ট্রেড ইউনিয়নটা হচ্ছে মূলত হচ্ছে কি তাদের মানে to draw up their own constitution and rules to elect their representatives. তাদের এখানে ইলেক্ট করা, তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ইলেক্ট করাটা হচ্ছে কি ট্রেড ইউনিয়নের কাজ। তাছাড়াও তাদেরকে মানে ওখানকার মেম্বারদেরকে যে মানে এস্টাবলিশমেন্টের যে ওয়ার্কার আছে, ওয়ার্কারদের প্রোটেকশনের জন্য, তাদের মানে মানে ব্যক্তিগত স্বার্থের সুবিধা নেওয়ার জন্য সাধারণত ট্রেড ইউনিয়নটা করা হয়। Also, trade unions have the right to form and join in a federation. A trade union federation ও গঠন করার right আছে, and such unions and federations have the right to affiliate with the international organization and confederation of trade union. তাহলে ট্রেড ইউনিয়নের কাজগুলি কি কি বা ওদের রাইট গুলি কি কি বোঝা গেছে। The trade union is allowed to serve as a collective bargaining agent in an establishment. অর্থাৎ কালেকটিভ বার্গেনিং এজেন্ট হিসেবে কাজ করার অনুমতি দিয়ে থাকে, যে কোনো অনুমোদন প্রাপ্ত হয়ে থাকে, মানে বার্গেনিং এজেন্ট হিসেবে কাজ করার জন্য অন বিহাফ অফ দ্য ওয়ার্কার। In case of industrial disputes, two sides can seek resolution through negotiation, followed by conciliation and eventually arbitration if negotiation fails. অর্থাৎ শিল্প বিরোধের ক্ষেত্রে যদি কোনো এস্টাবলিশমেন্ট বা কোনো কোম্পানিতে বা কোনো ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন বা কোনো ফ্যাক্টরিতে যদি কোনো বিরোধ হয়, তাহলে এখানে রিজলিউশনের জন্য দুই পক্ষই কি করতে পারে, রিজলিউশন খুঁজতে পারে থ্রু নেগোসিয়েশনের মাধ্যমে। দুই পক্ষই কি আছে, রাইট আছে নেগোসিয়েশন করার, ফলোড বাই মানে কি কনসিলিয়েশন মানে সালিসি কার্যক্রমের মাধ্যমে। যদি সালিসি কার্যক্রমের মাধ্যমটা যদি দুই পক্ষের মধ্যে নেগোসিয়েশনের মাধ্যমে হয়ে যায়, তাহলে ওরা আরবিট্রেশনে যাবে না বা কনসিলিয়েশনে যাবে না, নেগোসিয়েশনের মধ্যে হয়ে গেলে তাহলে দুই পক্ষই কি করতে পারে, নেগোসিয়েশন সিক করতে পারে, তো নেগোসিয়েশনের মাধ্যমে সলিউশনটা সিক করতে পারে। The collective bargaining agent is entitled to file a notice of strike. সমষ্টিগত বার্গেনিং এজেন্ট যারা আছে ওরা কি করতে পারেন, যদি কোনো কারণে রেজুলেশন সিক না করতে পারে, তাহলে তারা কি করতে পারে, স্ট্রাইকের জন্য নোটিশ দাখিল করতে পারে। তার মানে নোটিশ, অর্থাৎ ওরা বিরোধগুলি হয় বিভিন্ন কারণে। যেমন ওদের স্যালারি দীর্ঘদিন আটকে রাখলো, ওদের যে ফেসিলিটি নিয়ে ডিসকাস করেছে এতক্ষণ, হ্যাঁ, যে তারা গ্র্যাচুইটি পাবেন, মূলত পেমেন্ট ওরা কিন্তু বেশি, বিশেষ করে যে ওদের যে অ্যালাউন্স গুলি, এক্সট্রা আদার্স অ্যালাউন্স গুলি, আদার্স ফেসিলিটিস গুলি, তারপরে নর্মালি লিভ গুলি, এবং ওদের যে স্যালারি প্রতি মাসে ডিউ টাইমে হয় না, এগুলির জন্য যে মানে মালিক পক্ষের সাথে কোম্পানির সাথে যে বিরোধ লাগে, মানে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট যেটাকে বলা হয়, ওই ডিসপুট হয়। ওরা একটা পর্যায়ে যদি এরকম হয়ে যায় যে না, তারা কুলিং অফ পিরিয়ডে তারা কি করে দিবে, লক আউট করে দিবে বা স্ট্রাইকের ডাক দিবে, তাহলে তাদেরকে কি করতে হবে, নোটিশ দিতে হবে। আর ওই নোটিশটা দেওয়ার 7 দিন অথবা 14 দিনের মধ্যে কি করতে হবে, তারা স্ট্রাইক অথবা লক আউট করতে পারবে। লক আউট ইন কেস অফ এমপ্লয়ার উইথ 15 ডেজ কুলিং পিরিয়ডের মাধ্যমে। অর্থাৎ তারা নেগোসিয়েশনে আসছে যে 15 দিনের ভিতরে তারা বার্গেন এজেন্টের মাধ্যমে তারা কি করছে, একটা রেজুলেশন, তাদের যদি না হয় তাহলে সেটা করতে পারবে।
ওদের রাইট আছে। তারপরে এই স্ট্রাইকের আরো কিছু নিয়ম আছে, যেমন এই লকআউট অথবা স্ট্রাইকের ক্ষেত্রে কি করতে পারবে না তারা, কোনো ওয়ার্কারকে নিয়োগ দিতে পারবে না যদি তাদের কি হয়, এটা ওয়ার্ক মানে এমপ্লয়ীদের মানে দুই পক্ষের মধ্যে যদি কোনো স্ট্রাইক হয়, গভর্নমেন্টাল মানে পলিটিক্যাল পার্টির দ্বারা কোনো স্ট্রাইক না হয়, তাহলে ওরা কি করতে পারবে না, তখন তারা কি করতে পারবে না, এই স্ট্রাইকে কোনো ওয়ার্কার রিক্রুট করতে পারবে না। Employers are also prohibited in terminating worker in course of trade union organization in the workplace. তাহলে এই হচ্ছে লেবার রিলেশন এন্ড সোশ্যাল ডায়ালগ, এটাও বুঝে গেছে। আর কোনো এগুলি থেকে কোনো কোশ্চেন নেই। আর এনফোর্সমেন্টের মধ্যে হচ্ছে এখানে নরমালি এনফোর্সের মধ্যে হচ্ছে আপনার মানে গভর্নমেন্ট সাধারণত কি করে, লেবার ডিরেক্টর যারা আছেন, তারপরে জয়েন্ট ডিরেক্টর অফ দ্য লেবার, ডেপুটি ডিরেক্টর অফ দ্য লেবার, তারপরে আপনার চিফ ইন্সপেক্টর, তারপরে মানে লেবার কোড, এই সমস্ত গুলিকে কি দেয়, মানে গভর্নমেন্টই কি অ্যাপয়েন্ট দেয়, আবার অ্যাপয়েন্ট করতে পারে। আমার স্লাইড আর আমি রেডি করতে পারিনি, আমি তারপর আর কিছু ডিসকাস করছি। নরমালি আপনার এমপ্লয়ার, ওনার, চিফ এক্সিকিউটিভ অফিসার, ম্যানেজার, পারসন অ্যাসাইন্ড রেসপন্সিবল ফর দ্য company or the company to pay wages. In case of the failure of the contractor to pay the wages to the worker, the principal owner shall pay the same, or subsequently it can be adjusted with the accounts of the contractor. And job termination এর কথা আসেন, জব মানে ওয়ার্কারদের টার্মিনেশন অথবা কি ছাঁটাইয়ের ক্ষেত্রে কি হয়, the employer is required in case of termination, আমি এখানে স্লাইডে শো করছি না, এটা আমি মুখে বলতেছি, আপনারা একটু অ্যাটেনশন নিয়ে শুনেন। রিট্রেচমেন্ট মানে to give 1 month's notice and the equivalent 30-day wages or gratuity for every year of the service if the worker is employed to continuous service for not less than 1 year.
এমপ্লয়ির যদি এমপ্লয়ির যদি আপনার জব ডিউরেশন যদি 1 বছরের নিচে না হয়, তাইলে ওদেরকে ছাঁটাই করার পূর্বে তাদেরকে কি করতে হবে, 1 মাসের একটা নোটিশ দিতে হবে এবং ছাঁটাইয়ের সময় ইকুইভ্যালেন্ট 30 days wages or gratuity for every year if the worker is employed continuous service যদি হয়। এই হচ্ছে ছাঁটাইয়ের নিয়ম। তাদেরকে 1 month আগে একটি নোটিশ দিতে হবে। আর ডিসচার্জের আর ছাঁটাইটা নরমালি ছাঁটাইটা কিন্তু কোনো এমপ্লয়ির কি ডিফল্ট বা তাদের কোনো ডিসএবিলিটি বা অন্য কোনো কারণে নয়। ছাঁটাইটা নরমালি হয় কারণ কোম্পানি যদি কোনো লসে রান করে অথবা কোম্পানি আরো প্রফিট গেইন করার জন্য, তাহলে কি করতে পারে কোম্পানি, মানে কাটিং যে রুলসটা লিড টু রিডিউসিং ইটস এমপ্লয়ি, মানে ওরা কি করতে পারেন তখন এমপ্লয়িকে তারা কি করে দেয়, রিডিউস করে দেয়, মানে কমিয়ে ফেলে। এখানে ছাঁটাইয়ের ক্ষেত্রে সাধারণত এমপ্লয়িদের কোনো দোষ থাকে না, কমপ্লিটলি ম্যানেজমেন্টের ডিসিশন এবং কোম্পানির অবস্থার উপর ডিপেন্ড করে, অনেকটাই কোম্পানির অবস্থার উপর। বিশেষ করে ছাঁটাইটা নরমালি বাংলাদেশের ছাঁটাইটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোম্পানি যখন কি ইনসলভেন্সির দিকে চলে যায় অথবা মানে ডিফল্টের দিকে চলে যায়, মানে ওদের ক্যাপাসিটি নাই প্রোডাকশন প্রডিউস ম্যানুফ্যাকচারের জন্য, মানে তাদের কোনো ক্যাপাবিলিটি থাকে না, অথবা গার্মেন্টস এর ক্ষেত্রে যখন ছাঁটাই হয় নরমালি এদের কিন্তু মানে অর্ডার থাকে না মানে প্রোডাকশন নাই। প্রোডাকশন থাকলে তো আমার এমপ্লয়ি কাজ করবে, তো এমপ্লয়ি কাজ না থাকলে তো আমি এমপ্লয়ি বসে বেতন দিব না, তাই না? তাই সেই জন্য সে কি করে কোম্পানির জন্য মানে লিমিট করার জন্য, লসটাকে লিমিট করার জন্য অথবা লসটাকে কমিয়ে আনার জন্য কোম্পানি কি করে এই ছাঁটাইটা করে। তারপর আসেন ডিসচার্জ। To give financial benefit equivalent to 30-day wages for every completed year for service by an employee found to have physical or mental incapacity. অর্থাৎ একটা এমপ্লয়ির যদি এই ডিসচার্জটা কমপ্লিটলি মানে ওয়ার্কারের উপর ডিপেন্ড করে, এমপ্লয়ার যদি দেখে এমপ্লয়ি কি ফিজিক্যালি ইনএবল অথবা মেন্টাল ইনক্যাপাসিটি, তখন সে ডিসচার্জ করে। ও ক্ষেত্রেও বেনিফিট আছে, একটা বেনিফিট কি ওই মানে গ্র্যাচুইটি বেনিফিটটা পাবে সে। তারপর আছে টার্মিনেশন। The employer is allowed termination simply to determine service of worker without explaining any reason by giving a written notice of 120 days for permanent workers employed in a monthly basis and 60 days of their workers. Misconduct: to dismiss workers without servicing prior notice due to workers' conviction of any criminal offense, or if the worker is proved guilty of misconduct, which may be any of the following: willful to the lawful or reasonable order, thereafter fraud or dishonesty, taking and giving misconducted জন্য সে কি করতে পারে, টার্মিনেট করতে পারে। তাহলে আমরা ছাঁটাই, ডিসচার্জ এবং টার্মিনেশনটা বুঝতে পেরেছি। এই হচ্ছে লেবার একটা পুরো সম্পূর্ণ চ্যাপ্টারগুলির কি আরেকটা জিনিস বলার বাকি আছে। অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটার, আইডি কার্ড এন্ড সার্ভিস বুকস আর মেড ম্যান্ডেটরি। ওদের নিয়োগের ক্ষেত্রে, এমপ্লয়মেন্টের নিয়োগের ক্ষেত্রে, the law specifies what information should be included in the appointment letter and in the service book and requires the letter to be signed by both employer and workers. অর্থাৎ তারা যখন
নিয়োগপ্রাপ্ত হবে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট লেটার সাথে আনতে হবে, আইডি কার্ড লাগবে, সার্ভিস বুকস আর ম্যান্ডেটরি। এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারে কি থাকতে হবে, কি বলছে যে the law specifies what information should be included in the appointment letter and in the service book, and require the letter, a appointment letter is signed by both employer and worker. এবার আসেন চার্টে, আমরা চার্টে যাই। একদম প্রথম এবার চার্টে আসলে মোটামুটি বুঝতে পারবেন চারটা। আর আর এত এই চারটার জন্য মূলত আমি পুরো চ্যাপ্টার গুলিকে মানে একদম কনসাইজ করে যে ইনফরমেশন গুলি লেবার একটা জানা দরকার সেগুলি আমরা মূলত জানলাম। এখানে দেখেন কি এরিয়া, ব্রড ইন্ডিকেটরস, স্পেসিফিক লিগ্যাল প্রভিশন। এখানে প্রথমে দিয়েছে এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ড। এমপ্লয়মেন্টের স্ট্যান্ডার্ড গুলি কি কি থাকতে পারে, অকুপেশনাল সেফটি, হেলথ, ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল প্রোটেকশন, তারপরে লেবার রিলেশনস এন্ড সোশ্যাল ডায়ালগ, এনফোর্সমেন্ট। এখানে এমপ্লয়মেন্টের মধ্যে যেমন এমপ্লয়মেন্ট এন্ড কন্ট্রাক্ট, অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে, মাস্ট বি। তারপরে এই এমপ্লয়মেন্ট এন্ড কন্ট্রাক্টের মধ্যে থাকতেছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, রিপ্লেসমেন্ট, ডিসমিসাল অথবা ডিসচার্জ এবং রিটায়ারমেন্ট। তারপরে ওয়ার্কিং আওয়ার এন্ড ওয়ার্ক টাইম। ওয়ার্কিং আওয়ারটা কতটুকু আমরা জানি 8 আওয়ার্স পার ডেতে, ওভার টাইম, নাইট ওয়ার্ক আছে কিনা, মানে এইগুলি থাকলে কি হবে, মানে পুরো নভোদর্পণে চলে আসবে আমাদের লেবার। ওয়েজেস এন্ড বেনিফিট, প্রডিউস ফর ওয়েজেস ফিক্সিং, রেগুলেটরি এন্ড টাইমলেস অফ ওয়েজেস, বেনিফিট পেমেন্ট, রিডাকশন, ওটি রেট, বোনাস, কি কি আছে না আছে এগুলি আমাদের জানা হয়ে যাবে। লিভ এন্ড রেস্ট, লিভ গুলি মানে ইয়াতে মানে উইকলি, রেস্ট ডে, ক্যাজুয়াল লিভ, ফেস্টিভ্যাল লিভ, সিক্স লিভ, ভ্যাকেশন লিভ, ম্যাটারনিটি লিভ, লিভের মধ্যে থাকতেছে। Elimination of child labor, minimum age normally 14 age এর উপরে থাকতে হবে। যদি 12 বছর নিচে কেউ লেবার চাইল্ড লেবার নেয় তাহলে তাকে লাইট ওয়ার্কে দিতে হবে, এবং লাইট ওয়ার্কে দিলেও তাকে খেয়াল রাখতে হবে তার কোনো হেলথ ডেভেলপমেন্ট, মেন্টালি ডেভেলপমেন্ট, এডুকেশন, ওগুলিতে যাতে কোনো কিছু সমস্যা না হয়। এবার পয়েন্টটা ধরে নিজে ডিসকাস করলে হয়ে যাবে। তারপরে হচ্ছে প্রোটেকশন এগেইনস্ট ডিসক্রিমিনেশন, এটা আমরা পড়েছি যে কোনো নো জেন্ডার জেন্ডার স্ট্রাকচার ডিসক্রিমিনেশন হবে না ওয়েজেসের রেটের ক্ষেত্রে। অকুপেশনাল অ্যাক্সিডেন্ট হ্যাজার্ডের ক্ষেত্রে সেফটি, তারপর অকুপেশন সেফটি এন্ড হেলথের ক্ষেত্রে আসেন। তারপর আপনার সেফটি ইকুইপমেন্ট, টুলস এন্ড ফ্যাসিলিটিস, এগুলো তো আমাদের রাখতে হবে, এগুলো আমরা পড়েছি। তারপর ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট উপরে ক্লিননেস, নয়েজ, টেম্পারেচার, ভেন্টিলেটর, লাইটিং, ফ্যানস, ওয়ার্ক স্পেস, ড্রিঙ্কিং ওয়াটার, সেগ্রিগেশন, টয়লেট, ওয়াশরুম সব থাকতে হবে। তারপর ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল প্রোটেকশনের ক্ষেত্রে হচ্ছে জেনারেল ওয়েলফেয়ার প্রভিশন, সোশ্যাল সিকিউরিটি প্রভিশন। জেনারেল ওয়েলফেয়ার প্রভিশনের মধ্যে ফার্স্ট এইড অ্যাপ্লিকেশন, হেলথ কেয়ার, ইনফরমেশন, ক্যান্টিন, রেস্টরুম, অ্যাকোমোডেশন, maternity benefits, etc. Social security provisions এর মধ্যে provision, provident fund, gratuity, welfare fund, insurance, compensation যদি ইনজুরি হয়ে যায় বা ডিসেবিলিটিস এর কারণে। তারপরে লেবার রিলেশন এন্ড সোশ্যাল ডায়ালগের মধ্যে হচ্ছে ফ্রিডম অ্যাসোসিয়েশন, মানে ট্রেড ইউনিয়ন, ট্রেড ফেডারেশনের গঠন করা, জয়েন করা, ওদের ওই ধরনের রাইট আছে কিনা, এন্টি ইউনিয়ন অ্যাক্টস এর যে প্রোটেকশন এবং এন্টি ইউনিয়ন অ্যাক্টস এর যে ফ্রিডম সেটা। তারপরে ফ্রিডম টু ইলেক্ট ইউনিয়ন রিপ্রেজেন্টেশন,
collective bargaining and industrial relation, rights of scope of bargaining procedures in bargaining rights, strike, arbitration protection, এগুলি লকআউট, লে অফ, স্ট্রাইক এটসেট্রা। আপিল করা যাবে কিনা, আপিল। Enforcement, administration capacity, inspection and publication. Administration capacity হচ্ছে মানে পার্সোনাল এন্ড বাজেট ফর ইন্সপেকশন প্রসেস গুলি ওদের কতটুকু ক্যাপাসিটি দেওয়া হবে ওদেরকে। তারপরে আপনি ইন্সপেকশন এন্ড পাবলিশিং, স্কোপ অফ ইন্সপেকশন, পেনাল্টিস ফর ভায়োলেশন অফ লস, পেমেন্ট অফ ওয়েজেস, ফেলিয়ার টু গিভ নোটিস অফ দ্য এক্সিডেন্টস, আনফেয়ার লেবার প্র্যাকটিস, ইলিগেল স্ট্রাইক অর লকআউট। এই হচ্ছে এনফোর্সমেন্ট। তাহলে এইগুলি হচ্ছে কি আমার কি এরিয়া এবং বোর্ড ইন্ডিকেটরস হচ্ছে এই হচ্ছে এগুলি, এবং এই টপিকস গুলির উপরে আপনাদের সব কোশ্চেন রেডি করা, মানে মোটামুটি কোশ্চেন গুলি, ইয়ার কোশ্চেন গুলি এই টপিকস গুলির উপরেই আসছে। তাহলে এই চারটা অর্থ হচ্ছে যে আমি যে থিওরি গুলি এতক্ষণ ডিসকাস করলাম একদম একটা চার্টের মধ্যে নিয়ে আসা। আপনারা চাইলে 10 মিনিটে লেবার লটা রিভিশন করতে পারবেন মূল জিনিসগুলি। এখন আপনাদেরকে আর কি কোশ্চেন আছে বলতে পারেন, আরো কোনো কোশ্চেন থাকলে। এখন আমরা নেক্সট ক্লাস থেকে লেবার ল এর কোশ্চেন গুলি ডিসকাস করবো শুধু। এক্সকিউজ মি, জি ম্যাম। কোনো সমস্যা? না ম্যাম, জি একটা বুঝি নেই। ম্যাম সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আপনারা বুঝতে পেরেছেন আমি যেগুলো ডিসকাস করেছি? আপনারা রেসপন্স করবেন, রেসপন্স না করলে আমার খারাপ লাগে। জি ম্যাম, বুঝতে পেরেছি। তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা কোশ্চেন গুলি ডিসকাস করলে আমরা বুঝতে পারবো এই ইনফরমেশন গুলি থেকে আমরা কতটুকু নিতে পেরেছি বা কতগুলো আমাদের কি 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 টপিকস গুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট, কোশ্চেন দেখলে আমরা বুঝতে পারবো, তাই না? জি ম্যাম। আমি আসলে লেবার লটা কিন্তু আসলে এতটা ছোট না, আমি যতটা ছোট করে নিয়ে আসছি আসলে এতটা ছোট না সিলেবাসটা। জাস্ট মোটামুটি লেবার লটা নিয়ে একটু আইডিয়া থাকার জন্য আমি এই কাজটা করেছি, যে মোটামুটি পুরোটাই ওভারঅল একটা ধারণা থাকুক কোন কোন টপিকগুলো, কোন কোন বিষয়গুলি নিয়ে সাধারণত লেবার লটা গঠন মানে। ম্যাম এই শীটটা আমাদেরকে দিয়ে দিন, তাহলে তো আমার একটু সুবিধা হতো ম্যাম। হ্যাঁ, দিয়ে দিব, ঠিক আছে দিয়ে দিব, আপনারা চাইলে দিয়ে দিব। জি ম্যাম দিয়ে দিন, কারণ এটা সামারিটা তো সামারি কাজ তো আমরা পড়লে দেখা গেছে ডিটেইলস জানতে চাইলে ওই লেভেল লটা নিয়ে আমরা পড়লে হবে তখন। তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে কি করব, কোশ্চেন গুলি ডিসকাস করব। তারপরেও যদি আপনাদের এখান থেকে কোনো টপিকস বুঝতে পারেন না, এরকম কোনো কিছু থেকে থাকে, আপনারা আমাকে নির্দ্বিধায় কোশ্চেন করতে পারেন। ম্যাম গ্র্যাচুইটিটা একটু বলে ভালো ছিল, যে আপনি বলছেন গ্র্যাচুইটি 30 দিনের পাবেন, 30 দিন কি বেসিক পাবেন না স্যার ম্যাম গ্রসে পাবেন? আপনার যে না লাস্ট যে ইয়াটা হবে আপনার ওয়েজেসটা আপনাকে দিবে, টোটাল ওয়েজেসটা, হ্যাঁ গ্রস যেটা দিবে 30 লাস্ট পেমেন্ট। অর্থাৎ আপনি যদি 5 বছর, আমি যদি 5 বছরের লেবার হই, হ্যাঁ এক্সকিউজ মি রেসপন্স করেন, আমি যদি একটা এমপ্লয়মেন্টে 5 বছরের লেবার হয়, আমি ওই 5th ইয়ারে এসে যে গ্রস আমি পেয়েছি যে ইয়াটা, হ্যাঁ ওয়েজেসটা, ওই ওয়েজেসটার সমপরিমাণ 30 দিনের, এবং অবশ্যই তার কিন্তু এমপ্লয়মেন্ট ডিউরেশন নট লেস দেন 6 মান্থ। জি ম্যাম 6 মান্থের নিচে হলে সে পাবে না। আর কোনো কোশ্চেন আপনারা নির্দ্বিধায়, আপনাদের আসলে সিলেবাসটা অনেক বড়, মানে আমি যদি পড়াইতে চাই টানা মানে অনেকদিন পড়ানো যাবে,
তারপরেও যতটুকু পারা যায় আমি জানানোর চেষ্টা করবো আর কি। এর ভিতরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনি আমাকে বলতে পারেন। ফাতেমা কোনো কোশ্চেন নেই? আজকে জীবন সাহা নেই? নো রেসপন্স। তাহলে আমি এখানেই ক্লোজ করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। তাহলে আমি এটা আপলোড দিয়ে দিব, ঠিক আছে স্যার? ঠিক আছে ম্যাডাম।